আমার নেপাল রিসেন্ট আমি নেপাল ঘুরে এলাম। আমি আগেও 2009 সালে নেপালে গিয়েছিলাম। আর নেপাল বলতে যেটা আমরা ভাবি যে বিদেশ, অনেক কষ্ট, সেরকম কিছুই না। আমি রক্সল হয়ে চলে গেলাম নেপাল। আমি যেদিন রক্সলে পৌঁছালাম সেদিন ছিল রক্সলের ভোট। আমরা তবুও পুলিশের পারমিশন নিয়ে, এখানে দেখা যাচ্ছে আমরা আমাদের মানি এক্সচেঞ্জ করলাম। মানি এক্সচেঞ্জ করে পুলিশের পারমিশন নিয়ে আমরা অন্য একটা রাস্তা দিয়ে, ভেতরের একটা রাস্তা দিয়ে আমরা চলে গেলাম বর্ডারে। এবং একটু কষ্ট হলো, দুপুরের রোদ্দুর ছিল ভীষণ। আমরা খুব কষ্ট করেই মেন যে রাস্তাটা, সেই রাস্তাটা যেহেতু বন্ধ ছিল, সেই জন্য আমরা অন্য একটা ঘুর পথে একটু সাইডের একটা রাস্তা দিয়ে আমরা পৌঁছে গেলাম বর্ডারে। প্রথমে টোটো করে যেতে হলো খানিকটা রাস্তা, এবং তারপরে আমরা হেঁটে, আর ফ্যামিলির মধ্যে কিছু যারা ছিল, আমার হাজব্যান্ড এবং ছোট আমার ডটার ইন ল, রিক্সা করে পৌঁছে গেল বর্ডারে। নেপালের বর্ডার বেশ ভালোই লাগলো। খুব একটা বিদেশ টাইপের ব্যাপারটা খুব একটা তো নয়, কারণ এখানে পাসপোর্ট লাগে না। যে কেউ এপার থেকে ওপার এবং ওপার থেকে এপার আসা যাওয়া করতে পারে এবং করছিল। আমাদের একটাই কারণে একটু অসুবিধা হলো, যেটা হচ্ছে সেদিনকে যেহেতু রক্সলের ভোট ছিল, ইন্ডিয়ার ভোট ছিল, সেই জন্য মেন রাস্তাটা বন্ধ ছিল বলে আমাদের একটু ঘুরপথে যেতে হলো। এই যে দেখা যাচ্ছে নেপাল বর্ডারের গেট, আমরা গেট ক্রস করে পৌঁছে গেলাম। এবং সেখান থেকে আমরা সোজা একটা গাড়ি, ইলেকট্রিক কার ভাড়া করে পৌঁছে গেলাম আমরা কাঠমান্ডু। আমাদের যেতে মোটামুটি টাইম লাগলো 7 আওয়ার্স। আর যেহেতু ইলেকট্রিক কার 5 রাস্তায় আমার দাঁড় করিয়েছিল চার্জ দেওয়ার জন্য, এবং সেখানেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছিল। সেখান থেকে আমরা কাঠমান্ডু পৌঁছে গেলাম ইলেকট্রিক কার করে। জার্নিটা, রাস্তাটা খুবই খারাপ ছিল, আর ড্রাইভারও খুব একটা ভালো ছিল না বলে আমাদের একটু বেশ কষ্টই হয়েছিল। পৌঁছে গেলাম আমার রেনুর পিসির বাড়ি, আমি আগেও চলে গেছি, এবং তার একটা নিজস্ব রেস্টুরেন্ট ছিল, আর যেটা একদম প্রপার জায়গাতেই। সেখানে আমরা থামবেল, সেই জায়গাতে আমরা চলে গেলাম রেস্টুরেন্টে, এবং রেস্টুরেন্টে আমরা ফ্যামিলি সব সুন্দর খুব এনজয় করলাম। রেনুর পিসি তার নিজস্ব যে রেস্টুরেন্ট চালায়, সেখানে নিজেই গান করে, এবং আমাদের ভালো করে আতিথ্যতা করার জন্য সে অনেক বেশি সুন্দর সুন্দর গান শোনালো। অনেক বিদেশি ক্লায়েন্টসরা ছিল সেখানে, তারাও গান এবং তারাও নাচ করে তাদের ডান্স করছিল প্রচুর। এবং নেপালের কালচার যেরকম বেশ ভালো, যে খুব আনন্দ করা এবং নাইট লাইফ খুব ভালো, সেরকম এনজয় করলাম। পরের দিন আমরা চলে গেলাম পশুপতিনাথ টেম্পল। এখানে দেখা যাচ্ছে পশুপতিনাথ টেম্পল একদম কমপ্লিট হিন্দু টেম্পল। আমি বেশি ভিডিও তুলতে পারিনি, কারণ মোবাইল ওখানে মন্দিরের ভেতর অ্যালাউ নয়। এই জায়গাটা বাইরের জায়গা, পশুপতিনাথ টেম্পলের বাইরের জায়গা, বাইরেতে আমরা রেখে আমি ভেতরে চলে গেছিলাম। পেছন দিকে এই যে শ্মশানটা দেখা যায়, এটা আমি আগেও দেখে এসেছিলাম 2009 সালে। এই শ্মশানটার এখানে আমি একটু ভিডিও তুলতে পেরেছিলাম। পরে আবার বাইরে এসে আমরা বেশ পায়রাগুলো, সবাই যারা নেপালে ফটো দেয়, ফটো পোস্ট করে, সবাই দেখে যে পায়রাগুলো কাঠমান্ডুতে পশুপতিনাথ টেম্পলের বাইরে ভীষণ একটা দারুণ অ্যাট্রাক্ট করে সবার চোখ, এবং সবার ফটোগ্রাফি তো আমি দেখেছি, এবং সেই জন্য আমিও বেশ এনজয় করে নিলাম ফটোগ্রাফি। প্রচুর ফটো তুললাম পায়রাদের সাথে, আর মজা করে নেচে ফটো তুলে আমরা আবার রেনুর বাড়িতে গেলাম, যেটা রেনুর অ্যানসেস্টার্স বাড়ি। রেনু নিজের ঠাকুমা, নিজের বাবার মা আমাদেরকে গান করে শোনালো। একটা আলাদাই অভিজ্ঞতা, বেশ মজার। এত বয়স হয়ে গেছে, 84, কিন্তু এখনও সব কিছু মনে রয়েছে, এবং নিজের কাজও এখনও মোটামুটি নিজেই করে। এরপরে আমরা চলে গেলাম স্বয়ম্ভু। রাত্রিবেলা হেঁটেই গেলাম রেনুর পিসির বাড়ির থেকে, খুব একটা বেশি দূর নয়, কিন্তু ওপরে আমরা একটা গাড়ি নিয়ে গেলাম। স্বয়ম্ভু টেম্পলটা অনেক ওপরে, বুদ্ধিস্ট টেম্পল ওটা, আর ওপর থেকে পুরো শহরটা দেখা যাচ্ছিল, সেটা বেশ সুন্দর কাঠমান্ডু শহরটা। আর তাছাড়া বুদ্ধিস্ট টেম্পল যেরকম হয়, অনেক উঁচু বুদ্ধ মূর্তি, বেশ আলাদাই রকম। আমার তো ভালোই লাগলো। ওই
রাত্রির হয়ে গেছিলো, আমরা স্বয়ম্ভু টেম্পলে গেছিলাম রাত্রি, কারণ দিনের বেলা এতটাই এখানে গরম, কালকে চলে আসলে দিনের বেলা খুব চাপ বেরোনো, সেই জন্য রাত্রি আমরা স্বয়ম্ভু টেম্পলে গেলাম। আলাদাই একটা মজার, বেশ সুন্দর জায়গা। আমরা স্বয়ম্ভু টেম্পলে অনেক ফটো তুললাম, অনেক ঘুরলাম, তারপরে নিচে নেমে এলাম সিঁড়ি দিয়ে। এই জায়গাটাও বেশ ভালো, এখানে ঘোরানোর যে আমাদের যে কোনো বুদ্ধিস্ট টেম্পলে থাকে সেটা ছিল। আর তারপরে বুদ্ধিস্ট টেম্পলটা কিন্তু বিশাল উঁচু। আমরা ওখানে উপরে একটা জায়গায় চা পাওয়া যাচ্ছিল, এক ভদ্রমহিলা চা বিক্রি করছিল। এটা কিন্তু পাহাড়ের ওপরে, বুদ্ধিস্ট টেম্পলটা কিন্তু, স্বয়ম্ভু টেম্পলটা কিন্তু পাহাড়ের ওপরে। সেখানে আমি চাও খেলাম। তারপর তখন রাত্রির প্রায় 9টা বাজে। আমরা স্বয়ম্ভু টেম্পল ঘুরে নেবে এসে ডাইরেক্ট আমরা গাড়ি, এটা উপর থেকে দেখা যাচ্ছে স্বয়ম্ভু টেম্পলের উপর থেকে কাঠমান্ডু শহরটা। সিঁড়ি দিয়ে নামলাম, অনেকটাই বেশ উঁচু ছিল। নেবে গাড়ি ছিল নিচে রাখা, ওয়েট করছিল। ওখানে গাড়ি ভাড়া কিন্তু অসম্ভব বেশি। যারা যায়নি তাদের জন্যই বলা, যখন নেপাল ট্যুর করবে তখন নিজেদের গাড়ি নিয়ে গেলে সবচেয়ে ভালো। নিজেদের গাড়ি এবং ড্রাইভার যদি নিয়ে যাওয়া যায় তাহলে সবচেয়ে ভালো, না হলে কিন্তু খুব প্রবলেম, কারণ খুব গাড়ি ভাড়া। ওখান থেকে চলে আমরা এলাম থামবেল থেকে। এই যে জায়গাটা পুরো বিদেশি কালচার, সব কিছু বিদেশি মানুষ, দোকানগুলো বেশ হ্যাপেনিং। যেরকম আমরা যে জায়গাগুলোতে বিদেশিরা বেশি যায় সেই জায়গাতে যেরকম জিনিসগুলো বিক্রি হয় সেরকমই ছিল। পরের দিন আমরা চলে গেলাম ভক্তপুর টেম্পল। যেহেতু এখানে ভক্তপুর টেম্পল 500 টাকা করে ওখানকার নেপালি মানি, আপনাদের স্বাগত জানাচ্ছে ছিল পার পার্সন। আমরা ওখানে, আমি আগেও গেছি যখন, সেখানে অনেকটাই ভূমিকম্পে নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু আবার করে নতুন করে তারা তৈরি করেছে। নেপালের মানুষজন নিশ্চয়ই অনেক অসুবিধার মধ্যে তখন পড়েছিল যখন ভূমিকম্প হয়েছিল। ভক্তপুর টেম্পল অ্যাজ ইট ইজ বলবো যে আছে তা নয়, অনেকটাই ভূমিকম্পে ধ্বংস হয়ে যাওয়ার পরে যেটা তৈরি করেছে, নতুন করে পুনর্নির্মাণ করেছে আর রিপেয়ার করেছে, অনেক সাপোর্ট করে রেখেছে, অনেক বড় বড় বিম দিয়ে, ভালো। কিন্তু সেই ভাইবসটা একটু মিস করলাম, যেটা প্রথম 2009 সালে যে ভাইবসটা আমি পেয়েছিলাম সেই ভাইবসটা মিস করলাম। কারণ অনেক মুভির শুটিং হয়েছে এখানে, আগে দেখেছি সেইগুলো। এখন জায়গাটা অনেকটাই অন্যরকম, জানি না, হয়তো আমারই লাগলো, হয়তো একই রকম, কিন্তু একটু আলাদা লাগলো। আর ওখান থেকে ভক্তপুর টেম্পলের ওখানে আমরা বেশ ঘুরলাম, ফটো তুললাম। আমাদের কোথাও যাওয়া মানে আজকালকার দিনে আমাদের মতো যারা ফটো প্রেমী মানুষ, যারা খুব ফটো তুলতে ভালোবাসে, আমার মনে হয় যে বেশ অনেকটা টাইম নষ্ট হয়ে যায় এই ফটোর পেছনে, কিন্তু তবুও এই স্মৃতিগুলো থেকে যাওয়ার জন্য ফটো ক্যাপচার করি, আমরা ভিডিও ক্যাপচার করি, যে ইন ফিউচার আমরা এগুলো দেখে এই জায়গাগুলো আমরা চেরিশ করতে পারবো। আর তার সাথে তো আমাদের রিলস আছেই, রিলস বানানোর জন্য কিছু, এটাও একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন যে কিছু ভিডিওস তুলতে হবে। তারপরে আমরা ভক্তপুর পেছন গেটটা দিয়ে বেরোলাম। ওখানে বেশ কিছু হরে রাম হরে কৃষ্ণ গাইতে গাইতে অনেকে আসছিল, যেটা আমি আগেও বিদেশেও দেখেছি। সেখানে ইনড্রাইভ চলে, ইনড্রাইভ থেকে গাড়ি বুক করে আমরা এসেছিলাম। এরপরে আমরা আবার থাম্বেল গেছিলাম। এবার তারপরে সকালবেলা উঠে আমরা চলে গেলাম দেখতে সূর্যোদয় দেখতে পৌঁছে গেলাম সারাংকোট, যেটা কাঠমান্ডুতে খুব ফেমাস জায়গা, যেখান থেকে অন্নপূর্ণা পিক, যেটা ফিস্টেল পিক যেটাকে বলে, মাছাপুচ, সেইখান থেকে যে সূর্যোদয়
আমরা যেদিন গেলাম সেদিনই বলছে অনেক দিন পরে সূর্য, মানে এত সুন্দর পরিষ্কার রেঞ্জটা, অন্নপূর্ণা রেঞ্জ, ধবলগিরি, অন্নপূর্ণা, এই যে পাহাড়গুলো আছে এখান থেকে দেখা গেল সূর্যোদয়টা একদম ক্লিয়ার, সূর্য ওঠা দেখলাম। তারপরে আমরা স্কুটি করে বেরিয়ে পড়লাম বিভিন্ন জায়গা কাঠমান্ডুর দেখতে, যেখানে একটা শিবের টেম্পল ছিল যেটা নতুন, আমি আগে দেখিনি। ওখানে আমরা স্কুটি করেই বেরিয়ে গেছিলাম এবং স্কুটি নিয়ে সব পুরো আমাদের গ্রুপ, আমাদের ফ্যামিলি মেম্বাররা এবারে গেছিলো, তা সবাই মিলে পৌঁছে গেলাম। শিবের মূর্তি এখানে দেখা যাচ্ছে বেশ অনেক প্রচুর, যদিও এটা ম্যানমেড, নেচার নয়, ম্যানমেড, হয়তো ট্যুরিস্ট অ্যাট্রাক্ট করার জন্য এটা তৈরি করা হয়েছে নতুনই, আমি আগের বার এসে আমি দেখতে পাইনি এটা। এবং ওখান থেকে বুদ্ধর মূর্তিও এরকম, বুদ্ধর যে স্তূপা আছে, স্তূপাতেও আমরা নিচে একই পাহাড়ের মধ্যে দুটো, একটা হচ্ছে শিবের এই টেম্পলটা আর তারপরে আছে বুদ্ধার স্তূপা। এই শিবের টেম্পলটা পুরোটাই ম্যানমেড, বড় ডমরু, বড় শিব ঠাকুরের মূর্তি, আর তার সাথে নেচার আছে, নদী এখানে রয়েছে, আর নেচার ভিউ, পুরো পোখরাটা দেখা যায় বেশ দূর থেকে। তারপরে আমরা ওই ট্যুরটা করে আমরা পৌঁছে গেলাম পোখরা মানে পুকুর, নেপালের পোখারায় যে পুকুর, সেটাকেই যে লেক, সেটার নামই পোখরা নাম হয়েছে, যেটা হচ্ছে পোখারা, নেপালের। বিশেষত প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আমাদের এটা পোখারা ট্রিপ করলাম। আমি বলিনি আগে যে কাঠমান্ডু থেকে পোখারা আমি গাড়ি করেই এসেছিলাম, ফ্লাইটে আসিনি। মোটামুটি 9 ঘন্টা মতো টাইম লেগেছিল এবং সেখান থেকে আমরা চলে এলাম ব্যাক করে। পোখরা থেকে আমরা নারায়ণগঞ্জ হয়ে 1